12 এপ্রিল রবিবার পর্যন্ত ইরান যুদ্ধের আপডেট। আরব দেশগুলো দু নৌকায় পা রেখে ঝুঁকিতে পড়েছে। উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। আরব দেশগুলো দু নৌকায় পা রেখে ঝুঁকিতে পড়েছে কেন, সেই বিষয়টায় যাওয়ার আগে ইরান আমেরিকার যুদ্ধবিরতি নিয়ে সবথেকে বড় দুটো খবর বলে নেই। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স বলেছেন 21 ঘন্টা আলোচনার পরও ইরানের সঙ্গে আমেরিকা কোনো রকমের সমঝোতায় পৌঁছতে পারেনি। সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ার পরিকল্পনা করতে হয়েছে আমেরিকাকে। সব থেকে বড় খবর, এটাকে দুঃসংবাদ বলেছেন জে.ডি. ভ্যান্স। ঐতিহাসিক শান্তি আলোচনার পর পাকিস্তানের ইসলামাবাদে রবিবার সকালে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শালের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। পাকিস্তান অসাধারণ ভূমিকা রেখেছেন বলেও জানিয়েছেন জে.ডি. ভ্যান্স। জে.ডি. ভ্যান্স বলেছেন, আমেরিকা গুরুত্বপূর্ণ শর্তগুলো স্পষ্টভাবে ইরানকে জানিয়েছে, তবে ইরান তাতে রাজি হয়নি। ইরানের পরমাণু সক্ষমতা নিয়ে কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন জে.ডি. ভ্যান্স। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি, তবে ভবিষ্যতে ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি না করতে পারে সেজন্য দৃঢ় অঙ্গীকার প্রয়োজন, কিন্তু সেটা এখনও প্রতীয়মান হয়নি। এমনটা হবে বলে আমেরিকা আশা প্রকাশ করেছে। খবর বিবিসির। আল জাজিরার খবর বলছে আবার এর আগে আমেরিকার সঙ্গে চলমান আলোচনা নিয়ে একটা বিবৃতি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। ওই বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার দাবি অতিরিক্ত এবং বেআইনি। ইরানের বৈধ অধিকার এবং বৈধ স্বার্থকে মেনে নেওয়ার ওপরেও আলোচনার সাফল্য নির্ভরশীল বলে জানিয়েছেন ইসমাইল বাগাই। ইরান বলেছে একটা বৈঠকে চুক্তি না হওয়াটাই স্বাভাবিক, অর্থাৎ একটা বৈঠকেই এত জটিল বিষয়ে চুক্তি না হওয়াটাই স্বাভাবিক। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, আমেরিকার সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব এক বৈঠকে শেষ হয়ে শান্তি চুক্তি হবে এমন প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়। ইসলামাবাদে অনুষ্ঠিত সর্বশেষ আলোচনার ব্যর্থতার পর তিনি এই কথা বলেছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB-কে দেওয়া সাক্ষাৎকারে বাকাই বলেছেন, শুরু থেকেই এক বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে এমনটা আশা কেউই করেনি। তাঁর ভাষায়, শুধু আমরাই নই, কেউই এমনটা প্রত্যাশা করেনি। তিনি আরও বলেছেন, আমেরিকা এবং ইরানের মধ্যে বিদ্যমান জটিল ইস্যুগুলো দীর্ঘদিনের এবং তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়, তবে পাকিস্তান সহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেছেন। উল্লেখ্য যে ইরানের পরমাণু কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র ইস্যু নিয়ে আমেরিকার সঙ্গে 2 দশকের বেশি সময় ধরে উত্তেজনা চলছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দুপক্ষের মধ্যে টানা 21 দিনের সংলাপ হলেও সেই সংলাপ কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং সামরিক উত্তেজনার মধ্যেই দুপক্ষ আবারও কূটনৈতিক পথে ফেরার চেষ্টা করে। গত 7 এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা এবং পরবর্তীতে 11 এপ্রিল অর্থাৎ গতকাল ইসলামাবাদে 21 ঘন্টার আলোচনা অনুষ্ঠিত হলেও এবারও কোনো চুক্তি হয়নি। বিশ্লেষকদের মতে ইরান এবং আমেরিকার মধ্যেকার এই জটিল সংকট ধাপে ধাপে সমাধান হতে পারে। এক বৈঠকে সমাধান হওয়া সম্ভব নয়, তবে একক বৈঠকে চূড়ান্ত সমাধান আশা করা বাস্তবসম্মত নয়। এবার মূল প্রতিবেদনের বিষয়ে আসি। আমেরিকা এবং ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি শেষ পর্যন্ত স্থায়ী কূটনৈতিক সমাধানে যাবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়, তবে দুটো বিষয় ইতিমধ্যেই পরিষ্কার হয়েছে। এক হচ্ছে আমেরিকার কৌশলগত বিশ্বাসযোগ্যতা বড় রকমের ধাক্কা খেয়েছে, আর 2 হচ্ছে উপসাগরীয় দেশগুলো মানে সৌদি আরব, কাতার, বাহরাইন, আরব আমিরাত কঠিন এবং অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়েছে।
উপসাগরীয় দেশগুলো মূলত হেজিং কৌশল অনুসরণ করে, আপনারা জানেন অনেকেই। অর্থাৎ তারা পুরোপুরি কোনো এক শক্তির ওপর নির্ভর না করে একদিকে আমেরিকার মতো রক্ষাকর্তা এবং অন্যদিকে ইরানের মতো সম্ভাব্য হুমকির মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতে চায়। ভৌগোলিক অবস্থানের কারণে উপসাগরীয় দেশগুলো খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও তারা কোনো বড় শক্তির কাছ থেকে আনুষ্ঠানিক কোনো নিরাপত্তা নিশ্চয়তা নেয়নি। তবে 1979 সালের ইরানি বিপ্লবের পর থেকে আমেরিকার অনানুষ্ঠানিক নিরাপত্তা নিশ্চয়তা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারা জানে এই নিশ্চয়তা বিনামূল্যে আসে না, তাই তারা আমেরিকাকে খুশি রাখতে নিজেদের দেশে মার্কিন সামরিক ঘাঁটি বসিয়েছে এবং পেট্রোডলার ব্যবস্থাকে যথেষ্ট শক্তিশালী করেছে। কিন্তু গত 15 বছর আমেরিকার প্রতি তাদের আস্থা অবশ্যই কমতে শুরু করেছে। শুরুটা হয় যখন বারাক ওবামা প্রশাসন 2011 সালের আরব বসন্তকে পরোক্ষভাবে সমর্থন করে এবং পরে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে ন্যাটো নেতৃত্বাধীন সামরিক জোট অভিযানে অংশ নেয়। এতে উপসাগরীয় দেশগুলো আতঙ্কিত হয়ে পড়ে। তারা ভাবতে শুরু করে যে এই ধরনের অস্থিরতা তাদের দিকেও ছড়িয়ে পড়তে পারে, তাদের দিকেও এগিয়ে আসতে পারে। শুধু কাতার এটাকে সুযোগ হিসাবে দেখে মুসলিম ব্রাদারহুডের প্রভাব বাড়াতে চায়, যে সংগঠনটাকে আবার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সন্ত্রাসী সংগঠন বলে মনে করে। 2015 সালের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন এই উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। এই চুক্তি ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার কথা বললেও উপসাগরীয় দেশগুলো মনে করেছিল যে এটা খুব সীমিত পরিসরের। এই চুক্তির মধ্যে দিয়ে ইরান নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি শক্তিতে আরও বেশি অর্থ ব্যয় করতে পারবে। তারপরও ওবামা এটাকে গ্রহণ করেন। এতে থেকেই বোঝা যায় যে ওয়াশিংটনে উপসাগরীয় দেশগুলোর প্রভাব কমে গিয়েছে। আমদানি করা তেলের ওপর থেকে আমেরিকার নির্ভরতা কমে যাওয়া এর সঙ্গে যোগ হয়, ফলে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আমেরিকার সম্পর্কের ভিত্তি সেই সময় নড়বড়ে হয়ে পড়ে। এরপর ক্ষমতায় আসেন ডোনাল্ড ট্রাম্প। 2018 সালে তিনি জেসিপিওএ থেকে আমেরিকাকে বের করে নেয়, জেসিপিওএ থেকে আমেরিকাকে তুলে নেয়। এর ফলে উপসাগরীয় দেশগুলো নতুন করে আশাবাদী হয়। এই সম্পর্ক জোরদার করতে বাহরাইন এবং সংযুক্ত আমিরাত ইসরায়েলের সঙ্গে পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে বানানো আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করে। এরপর 2019 সালে ইরানের ড্রোন হামলায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে আমেরিকা তখনও কোনো পদক্ষেপ নেয়নি। একই প্রবণতা দেখা যায় জো বাইডেন প্রশাসনের সময়েও। 2022 সালে ইরান সমর্থিত গোষ্ঠী সংযুক্ত আরব আমিরাতে হামলা চালালেও আমেরিকা যুক্তরাষ্ট্র সেই সময় সরাসরি তার বিরোধিতা কিন্তু করেনি। এত কিছুর পরও উপসাগরীয় দেশগুলো আমেরিকার ওপর নির্ভরতার মানসিকতা থেকে কিন্তু বের হতে পারেনি। ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় ফেরার পর তারা তাকে খুশি করতে বরং বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় এবং মার্কিন অস্ত্র কেনার দিকে জোর দেয়। কিন্তু এত কিছু করেও এই সব দেশ আমেরিকার কাছ থেকে কাঙ্ক্ষিত নিরাপত্তা পায়নি। সৌদি আরব বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ হলেও সামরিক শক্তিতে তারা 25তম। সংযুক্ত আরব আমিরাত প্রতিরক্ষা ব্যয় 24তম হলেও সামরিক শক্তিতে তারা 54তম। আমেরিকা উপসাগরীয় দেশগুলোর সঙ্গে পরামর্শ না করেই তাই যুদ্ধ শুরু করে এবং ইরানের পাল্টা আঘাতের ভার শেষ অবধি কিন্তু এই তাদের উপরেই এসে পড়ে। আরও স্পষ্ট হয়ে গিয়েছে ট্রাম্পের জেসিপিওএ বা ইরান চুক্তি থেকে বেরিয়ে আসা ইরানকে থামায়নি, বরং উল্টে তাকে আরও সক্রিয় করেছে। এখন ইরানের কাছে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় মজুত রয়েছে, যা কিনা প্রায় পরমাণু অস্ত্রমানের কাছাকাছি। পাশাপাশি তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাড়িয়েছে এবং লেবানন, সিরিয়া ও ইয়েমেনে প্রক্সি গোষ্ঠীগুলোকে শক্তিশালী করেছে। এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো আরও বেশি হেজিং কৌশল নেয়। 2022 সালে রাশিয়া
ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন চালানোর পর তারা রাশিয়া, ইউক্রেন এবং পশ্চিম সব পক্ষের কাছেই নিজেদের গুরুত্বপূর্ণ করে তুলতে চায়। 2023 সালে সৌদি আরব চীনের মধ্যস্থতায় ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়। এটা আমেরিকা যুক্তরাষ্ট্রকে যে বার্তা দেয় সেটা হলো তাদের বিকল্প আছে, আমেরিকা ছাড়াও তাদের অন্য বিকল্প আছে, এই বার্তা তারা দেয়। একই সঙ্গে তারা আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার কথা ভাবলেও গাজা যুদ্ধের কারণে কিন্তু পিছু হটে। এখন তারা বলছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত আবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করে। কিন্তু এত কৌশল নিয়েও উপসাগরীয় দেশগুলোর তেমন কোনো লাভ হয়নি। এখন যদি আমেরিকা হঠাৎ নিজেদের বিজয় ঘোষণা করে ওই উপসাগরীয় অঞ্চল থেকে, সৌদি আরব থেকে, কাতার থেকে, বাহরাইন থেকে, সংযুক্ত আরব আমির থেকে ছেড়ে চলে যায়, তাহলে তাদের সামনে আরও শক্তিশালী ইরানের মুখোমুখি হতে হবে। লক্ষণীয় বিষয় হচ্ছে যুদ্ধ শেষের জন্য আমেরিকা বা ইরানের কোনো পরিকল্পনাতেই কিন্তু উপসাগরীয় দেশগুলোর উল্লেখযোগ্য কোনো ভূমিকা নেই। উল্লেখযোগ্য কেন, সামান্য কোনো ভূমিকা নেইও বলা যায়। এমনকি ইসরায়েলের লেবাননে হামলাও যুদ্ধবিরতিকে ঝুঁকির মুখে ফেলছে। এই পরিস্থিতিতে অন্যের কৌশলের ওপর নির্ভর না করে উপসাগরীয় দেশগুলোর নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এজন্য তাদের একটা যৌথ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে সব দেশের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা হবে এবং বাইরের শক্তির চাপিয়ে দেওয়া সরকার পরিবর্তনের বিরোধিতা করা হবে, সে ফিলিস্তিন হোক বা ইরান। প্রথম পদক্ষেপ হতে পারে ইরান যুদ্ধ নিয়ে একটা একক অবস্থান নেওয়া, যা এখনো পর্যন্ত উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে দেখা যায়নি। এর মধ্যে থাকতে পারে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, ইসরায়েল লেবানন শান্তি চুক্তি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও আলোচনা শুরু করা। কারণ ইরান চুক্তি থেকে ট্রাম্প সরে যাওয়ার আগে পর্যন্ত তো সেটা দিব্যি কার্যকর ছিল, সে কথা কিন্তু সৌদি আরব বা আরব আমিরাত বলছে না বা বলবে না। এই সবের বাস্তবায়ন নিশ্চিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটা প্রস্তাব প্রয়োজন। তবে এই ঐক্য গড়ে তোলা সহজ হবে না মোটেও। কাতার এবং ওমান ইরানের সঙ্গে এখন সমঝোতার পক্ষে, আবার সংযুক্ত আরব আমিরাত আমেরিকা এবং ইসরায়েলের ঘনিষ্ঠ, যদিও ভবিষ্যতে এই সম্পর্ক বদলাতেই পারে। সৌদি আরব মাঝামাঝি অবস্থানে রয়েছে, তারা ইরানের প্রতি বিরূপ, কিন্তু আমেরিকা আর ইসরায়েলের সিদ্ধান্তেও সন্তুষ্ট নয়, পুরোপুরি অসন্তুষ্ট। তবু বাস্তবতা হচ্ছে দুর্বল শান্তি, ক্ষুব্ধ ইরান এবং অনির্ভরযোগ্য আমেরিকার মুখে উপসাগরীয় দেশগুলোর সামনে এর চেয়ে ভালো কোনো বিকল্প নেই। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি রাজ্যের নির্বাচনী সময়টা, বলতে পারেন এই অস্থির সময়টা, সকলের ভালো কাটুক, শান্তিতে কাটুক। অনুরোধ করি সকলে নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গের ভোট পর্ব সম্পন্ন করুন। যে কোনো রকম সংঘাত থেকে দূরে থাকুন, ভুলেও কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। আপনাদের জন্য পদে পদে কিন্তু ফাঁদ পাতা হবে, সেই ফাঁদ আপনাদের এড়িয়ে চলতে হবে, সমস্ত রকমের ফাঁদ থেকে দূরে থাকতে হবে। ধন্যবাদ।